অরণ্যধারার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মর্ষণ আলমগীর। আজ রাষ্ট্র এবং রাষ্ট্র সংস্কার বিষয়ে আলোকপাত করতে চাই। বাংলাদেশ রাষ্ট্রটি 1972 সাল থেকে এ পর্যন্ত একটি ইনস্টিটিউশন হিসেবে দাঁড়াতে পারেনি। যতদিন পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রটি ইনস্টিটিউশন হিসেবে না দাঁড়াবে ততদিন পর্যন্ত মানুষ তার ন্যায্য অধিকার পাবে না। নির্বাচন ডেমোক্রেসির একটা পার্ট। ডেমোক্রেসিকে এনশিওর করার জন্য আপনি দেখেন এখানে অ্যাকাউন্টেবিলিটি আছে, ট্রান্সপারেন্সি আছে, রুল অফ ল আছে, চেক অ্যান্ড ব্যালেন্স আছে, হিউম্যান রাইটস আছে, আর অনেক কিছু আছে। কিন্তু আপনি দেখবেন আমাদের দেশে বা আমাদের রাষ্ট্রে যে রাজনৈতিক দলগুলো আছে বারবার শুধু নির্বাচনের কথা বলে, তারা কখনো হিউম্যান রাইটসের কথা বলে না, তারা কখনো চেক অ্যান্ড ব্যালেন্স, ট্রান্সপারেন্সি এবং ইনস্টিটিউশনালাইজেশন এ সম্পর্কে তারা বলে না বললেই চলে। এ থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা নিজেরাই ইনস্টিটিউশনালাইজড না। রাজনীতি কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই সৃষ্টি হয়েছে। একটা রাষ্ট্র গঠন করা হয় মূলত ইনসাফ বা ন্যায্যতা, ইকুইটি, জাস্টিস, লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার জন্য। কিন্তু এই কথাটি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দলগুলো ভুলে গিয়েছে বলে মনে হয়। আপনি দেখতে পাবেন না যে আমাদের দেশে যে খাদ্যে ভেজাল, এর জন্য কোনো রাজনৈতিক দল যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরকে প্রেশারাইজ করেছে যে খাদ্যে ভেজাল যতদিন পর্যন্ত বন্ধ না হয় ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো। আপনারা কোনো রাজনৈতিক কর্মসূচি আপনারা দেখতে পেয়েছেন কিনা যে এই রাষ্ট্রে ঘুষ যতদিন পর্যন্ত বন্ধ না হয় ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো? আপনি কি আপনার গ্রামে বা আপনার মহল্লায় বা আপনার থানায় যে রাস্তাগুলো হয়েছে দেখবেন অধিকাংশ রাস্তা যে পরিমাণ বাজেট ছিল সেই পরিমাণ বাজেটের ভাগও সেখানে কাজ করা হয়নি, অর্থাৎ বড় মাপের দুর্নীতি হয়েছে। তো জনগণের অধিকার এনশিওর করে যদি রাজনীতিবিদদের কাজ হয়, আপনারা কখনো কি দেখেছেন যে এই রাস্তায় যে দুর্নীতি হয়েছে, করাপশন হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আয়তায় না আনা পর্যন্ত আমরা রাস্তায় থাকবো না? আপনারা সেগুলো দেখতে পাননি। আমি জাস্ট শতভাগ উদাহরণের মাত্র দু একটা উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার উদাহরণ আপনারা দিতে পারবেন। কিন্তু তারা শুধুমাত্র নির্বাচন করে, কেননা নির্বাচন করার মধ্য দিয়ে তারা ক্ষমতায় যেতে পারবে এবং তারা লুটপাট করতে পারবে। কাজে রাষ্ট্রের সংস্কারের কোনো বিকল্প নেই। আপনি দেখেন 1991 সালে নির্বাচন হয়েছে, 1996 সালে নির্বাচন হয়েছে, 2001 সালে নির্বাচন হয়েছে, 2008 সালে নির্বাচন হয়েছে। এই চারটি নির্বাচন কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকলের নিকট গ্রহণযোগ্য ছিল। কিন্তু 1991 থেকে 2008 সাল পর্যন্ত এই চারটি আমলে টোটাল 1200 সংসদ সদস্য ছিল। এই 1200 সংসদ সদস্যের ভিতর অধিকাংশই ছিল করাপ্টেড। তো রাষ্ট্রে যদি ন্যায় বিচার থাকতো, আইনের শাসন থাকতো, এই করাপ্টেড সাংসদদের ক্ষমতা থাকাকালীন সময়ে তাদেরকে গ্রেপ্তার করা হতো, তাদেরকে বিচারের আয়তানো হতো। তার মানে রাষ্ট্রে চেক অ্যান্ড ব্যালেন্স এবং সুশাসন এবং ন্যায্যতা কিংবা আইনের শাসন ছিল না। একটি দেশে যদি প্রাইম মিনিস্টার থেকে শুরু করে গ্রামের চৌকিদার পর্যন্ত অধিকাংশ করাপ্টেড হয়, তাহলে অবশ্যই রাষ্ট্রের সংস্কার করার প্রয়োজন রয়েছে। ধানের ভিতর চিটা থাকতেই পারে, কিন্তু চিটার ভিতর তো আমরা ধান খুঁজবো না। আপনি দেখেন আপনি খুঁজে পাবেন না 1991 থেকে 2013 সাল পর্যন্ত, 14 সাল পর্যন্ত, তার মানে 14 নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ চেয়ারম্যান ছিলেন করাপ্টেড। বাংলাদেশের অধিকাংশ আমলা ছিলেন করাপ্টেড। বাংলাদেশের অধিকাংশ ওসি, ডিসি, মানে যারা প্রজাতন্ত্রের সেবক, অধিকাংশ ছিল করাপ্টেড, কিন্তু তাদেরকে বিচারের আয়তায় আনা হয়নি। এ থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় রাষ্ট্র রুলস, রেগুলেশন অ্যান্ড কনস্টিটিউশন দ্বারা পরিচালিত হয়নি। যখন যে দল ক্ষমতায় এসেছে তারা দলীয় শাসন মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। কাজে আইনের শাসন বাস্তবায়ন করতে গেলে অবশ্যই ইনস্টিটিউশন দাঁড় করাতে হবে, জুডিশিয়ারিকে সম্পূর্ণরূপে পৃথক করতে হবে এবং জুডিশিয়ারি কাউন্সিল গঠন করতে হবে এবং জুডিশিয়ারিতে কোনো প্রকার ইন্টারাপ্ট করা যাবে না এবং জুডিশিয়ারিতে ইন্টারাপ্ট করার সাথে সাথে তাদের পদগুলোকে ইনভ্যালিড করে দিতে হবে। আপনি দেখেন 57 আর্টিকেলে যেটা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি তিনি নিজে ইস্তফা দেন কিংবা অধিকাংশ সাংসদ তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন।
তো নিজে ইস্তফা দেবে বা নিজে রিজাইন করবে এরকম ইথিক্স ভ্যালুস নর্মস আমাদের পলিটিশিয়ানদের নেই। এক। দুই নম্বর হচ্ছে অধিকাংশ সাংসদ তার বিরুদ্ধে কোনো কথাই বলবে না, কেননা 70 আর্টিকেলে ভয় দেখানো হয়েছে যে দলের বিপক্ষে ভোট দান করলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে, এমনকি নমিনেশনও তারা পাবে না, এমনকি দল থেকে তারা বাতিল হয়ে যেতে পারে, এমনকি হয়রানি এবং নির্যাতনের শিকার হতে পারে। কাজে সবকিছু হচ্ছে প্রধানমন্ত্রীর অনুকূলে। সেখানে 57 আর্টিকেলে কেন এমন একটি ক্লজ নাই যে তিনি যদি রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেন, অর্থাৎ ওথ ভায়োলেট করেন, রাষ্ট্রের সম্পত্তি এবং রাষ্ট্রের ক্ষমতা ব্যক্তিগত এবং দলীয় স্বার্থে ব্যবহার করেন, তাহলে তার পদটি কেন শূন্য হবে না, এই মর্মে কেন ক্লোজ সেখানে নাই, এটা যারা রাষ্ট্রবিজ্ঞানী আছে, সুশীল সমাজ আছে, যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, তাদেরকে ভাবতে হবে। কাজে পুরো কনস্টিটিউশনটাকে রিফর্ম করতে হবে। আপনারা দেখেন যে ব্রিটেনে কিন্তু লিখিত আকারে কনস্টিটিউশন নাই বললেই চলে। তো তারা কেন এতটা ইনস্টিটিউশনালাইজড, তাদের চেক এন্ড ব্যালেন্স, তাদের সুশাসন কেন এত ঊর্ধ্বে, অথচ আমাদের এত বড় একটা কনস্টিটিউশন, এগুলো হচ্ছে কাজের গরু কাগজে থাকার মতো। কাজে পুরো কনস্টিটিউশনটাকে রিফর্ম করতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যারা এখন আওয়াজ তুলেছেন যে জনগণের ম্যান্ডেট ছাড়া ইউনিট সরকার কিভাবে আপনার রাষ্ট্র সংস্কার করবে। তো এই যে 15টি বৎসর 16টি বৎসর ফ্যাসিস্ট সরকার জগদ্দল পাথরের মতো আপনার এই রাষ্ট্রের উপর চেপে বসেছিল, তো রাজনৈতিক দলেরা কিন্তু পারেনি যে তাকে নামাতে। এখন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে, হ্যাঁ রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল, কিন্তু সবচেয়ে ভূমিকা ছিল ছাত্র জনতার। তারা কিন্তু রক্ত দিয়েছে, তারা রক্ত দিয়েছে শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়ে আরেকটি দলকে ক্ষমতায় আনার জন্য না, তারা রক্ত দিয়েছে বাংলাদেশকে পরিবর্তন করার জন্য, তারা রক্ত দিয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, তারা রক্ত দিয়েছে ইকুইটি, জাস্টিস, লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার জন্য। কারণ ব্যক্তিগত দর্শন, ব্যক্তিগত স্বার্থ সংরক্ষণ করার জন্য তারা রক্ত দেয়নি। এবং 1971 সালে যারা মুক্তিযুদ্ধেরা রক্ত দিয়েছিল কিসের জন্য? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, কোনো ফ্যাসিজম বাস্তবায়ন করার জন্য তারা রক্ত দেয়নি। কিন্তু জেলাও সেই কত বারবার যারা আসে তারা ক্ষমতাকে ব্যক্তিগত এবং দলীয় স্বার্থে ব্যবহার করে। কাজে ব্যক্তিগত এবং দলীয় স্বার্থে ব্যবহার করার সমস্ত পথ আগে ব্লক করে দিতে হবে। যতদিন পর্যন্ত ব্যক্তিগত এবং দলীয় স্বার্থে রাষ্ট্র পরিচালনা করার পথ ব্লক না হয়, ততদিন পর্যন্ত তারা রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পদ পরিণত করবে এবং কর্পোরেট বিজনেসের মতো রাষ্ট্রকে তারা ব্যবহার করবে। এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, অধিকাংশ রাজনৈতিক দল হচ্ছে একটা কর্পোরেট বিজনেস খুলে বসেছে। এবং রাজনৈতিক দলগুলো ইনস্টিটিউশনালাইজড না। তারা দেখেন দলের মধ্যে কোনো নির্বাচন নেই, তারা তথাকথিত একটা কাউন্সিলের মাধ্যমে বারবার ওই তারাই নির্বাচিত হয়। এই আওয়ামী পরিবার যেটা শেখ পরিবারের কাছে আওয়ামী লীগ আবদ্ধ হয়ে গেছে, আবার জিয়া পরিবারের কাছে বিএনপি আবদ্ধ হয়ে গেছে। বিএনপি থেকে ভালো লোক নেই, জ্ঞানীগুণী লোক নেই, তো তারা কেন পার্টিচিপ হচ্ছে না? আওয়ামী লীগের ভিতর কি জ্ঞানীগুণী লোক নেই, তারা কেন পার্টিচিপ হচ্ছে না? তারা বলবে যে পার্টিতে দলের ভাঙ্গন সৃষ্টি হবে ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে ব্যক্তিগত স্বার্থ সংরক্ষণ করার এবং ফ্যাসিজম সৃষ্টির একটা পায়তারা। আপনি যারা উন্নত দেশে আপনি লক্ষ্য করেন, সিভিলাইজড দেশে লক্ষ্য করবেন, তারা কিন্তু এই পরিবর্তনটিক রাজনীতি করে না। কাজে আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাধারণ যারা নাগরিক আছে তাদের সিভিক সেন্সকে জাগ্রত করতে হবে। তাদের যে সিভিক্স রাইটস সেটা যাতে এনশিওর হয় এ ব্যাপারে তাদের আওয়াজ তুলতে হবে। রাজনীতিবিদেরা যা বলে সেটা ইএসএস করা যাবে না, তাদেরকে প্রশ্ন তুলতে হবে, তাদের প্রত্যেকটি কৃতকর্মের প্রশ্ন তুলতে হবে। একজন সাংসদের কর্মপরিধি কি সেটা সাধারণ মানুষকে জানতে হবে। একজন সাংসদ তার মূল দায়িত্ব হচ্ছে পলিসি মেকিং এবং আইন প্রণয়ন। তো উনি লোকাল গভর্নমেন্টে এতটা ইন্টারাপ্ট করেন কেন? কাউকে চাকরি দিয়ে তো তার কাজ না। এই ব্রিজ কালভার্ট নির্মাণ করা এগুলো তার মুখ্য কাজ না, এগুলো লোকাল গভর্নমেন্টের মুখ্য কাজ। তিনি ফরজ রেখে সুন্নত মুস্তাহাব নিয়ে ব্যস্ত থাকেন, কারণ ওগুলোতে আপনার কারিগরি টাকা ইনকাম করা যায়, বেগম পড়া তৈরি করা যায়। এখন মানুষ সচেতন হচ্ছে, মানুষকে আরো সচেতন হতে হবে। এই ভণ্ড রাজনীতিবিদ যেগুলো আছে এগুলোকে শনাক্ত করে গণধুলাই দিয়ে দেশ থেকে বের করে দিতে হবে। রাষ্ট্রের চেয়ারে বসে আপনি যখন ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করবেন, তার মানে রাষ্ট্রের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করলেন এবং ইউ আর ট্রেটর। এখন আপনারা বলতে পারেন যে যারা রাষ্ট্র পরিচালনায় থাকে তারা যদি দুর্নীতিবাজ হয় এতটা সমস্যা কেন? সাধারণ মানুষের তো দুর্নীতিবাজ আছে। হ্যাঁ, সাধারণ মানুষ যারা দুর্নীতি করে তারা রাষ্ট্রের যতটুকু ক্ষতি করবে তার চেয়ে হাজার গুণ লাখ গুণ বেশি ক্ষতি করতে পারে রাষ্ট্রের চেয়ারে বসে। কেননা রাষ্ট্রের চেয়ারে বসে একটা সিদ্ধান্তের জন্য একটা জাতিকে, পুরো জাতিকে খেসারত লাগতে পারে এবং জেনারেশন থেকে জেনারেশন খেসারত দেওয়া লাগতে পারে। আপনি দেখেন ব্যালফোর ডিক্লারেশন 1917 সালে যে ব্যালফোর ডিক্লারেশনটা হয়েছিল, তৎকালীন সময় যদি আরব নেতারা সঠিক সিদ্ধান্ত নিত তাহলে আজকে ইসরায়েলের জন্ম হতো না, আজকে ইসরায়েল
ফিলিস্তিনিদের উপর এই জুলুম নির্যাতন করতে পারতো না। তাদের সিদ্ধান্তহীনতার কারণে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণে ফিলিস্তিন মানুষদেরকে আজও খেসারত দিতে হচ্ছে। অর্থাৎ একজন রাষ্ট্রপ্রধানের ভুলের কারণে বা ব্যক্তিগত স্বার্থের কারণে একটা জাতিকে বছরের পর বছর খেসারত দেওয়া লাগতে পারে। কাজে রাষ্ট্রের চেয়ারে যারা বসবেন, প্রাইম মিনিস্টার থেকে রাষ্ট্রপতি থেকে শুরু করে গ্রামের চৌকিদার পর্যন্ত, তাদের প্রত্যেকটি কৃতকর্মের হিসাব সাধারণ মানুষকে নিতে হবে। তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আয়তে আনতে হবে। বর্তমান যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে সেটা অনেক অন্তর্বর্তীকালীন সরকার, অনেকে বিপ্লবী সরকার বলে থাকেন। খুব কম সংখ্যক মানুষই বিপ্লবী সরকার বলে থাকে। বিশেষ করে রাজনৈতিক দল যেগুলো আছে তারা এই সরকারকে বিপ্লবী সরকার বলতে নারাজ, কারণ তার ব্যক্তিগত এবং দলীয় স্বার্থ হাসিল করতে চায়। মূলত ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার শুধুমাত্র একটি নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচন ডেমোক্রেসির একটি বিশাল পার্টির ভিতর একটি পার্ট। এখানে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, চেক অ্যান্ড ব্যালেন্স, হিউম্যান রাইটস, এগুলো সব অনেক কিছু রয়েছে। সবগুলো মিলেই হচ্ছে ডেমোক্রেসি। তো ডেমোক্রেসির একটি পার্ট নির্বাচন নিয়ে রাজনৈতিক দল যারা আছে তারা বেশি কথা বলে, অন্য যে পার্টগুলো রয়েছে তারা কথা বলতে চায় না। এ থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে তারা রাষ্ট্র পরিচালনায় গেলে তারা রাষ্ট্রের সম্পদ এবং রাষ্ট্রের ক্ষমতা ব্যক্তিগত এবং দলীয় স্বার্থে ব্যবহার করবে। যার প্রেক্ষিতে রাষ্ট্র সংস্কার খুব জরুরি। বর্তমান সরকারের মূল দায়িত্ব হওয়া উচিত রাষ্ট্র সংস্কার, কিন্তু রাষ্ট্র সংস্কার তেমন একটি হচ্ছে না বলে চলে। এর পিছনে কারণ হচ্ছে রাজনৈতিক দলদের ইউনিট সরকারের উপর যথেষ্ট প্রভাব বিস্তার রাজনৈতিক দলেরা করেছে। এই ইউনিট সরকারের উচিত জনসাধারণের সাথে সম্পৃক্ত হওয়া। আমি ইউনিট সরকারকে আহ্বান জানাবো বাংলাদেশের 64 জেলায় পরিভ্রমণ করতে, বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে তাদের প্রতিনিধি গিয়ে সাধারণ মানুষের সাথে যাতে আলোচনা করে যে কিভাবে রাষ্ট্র সংস্কার করা যেতে পারে। শুধুমাত্র এসি রুমে বসে থেকে তথাকথিত সিভিল সোসাইটির সাথে কথা বলে রাষ্ট্র সংস্কার হতে পারে না। রাষ্ট্র সংস্কার করতে হলে একযোগে করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে মানুষের চিন্তাধারার ইনস্টিটিউশনালাইজেশন করতে হবে। সাধারণ মানুষ যারা আছে তাদের সিভিক সেন্স জাগ্রত করতে হবে। তারা যাতে সিভিক্স রাইটস সম্পর্কে সচেতন হয়, এই জন্য তাদেরকে পলিটিক্যাল থট তাদের ভিতর স্টিমুলাইজড করতে হবে, তাদের ভিতর সঞ্চার করতে হবে। এই জন্য ইনস্টিটিউশনালাইজেশন একটা মিনিস্ট্রি খোলা যেতে পারে, মিনিস্ট্রি অফ ইনস্টিটিউশনালাইজেশন, মিনিস্ট্রি অফ পলিটিক্যাল থট, এ বিষয়ে মিনিস্ট্রি খোলা যেতে পারে, যেখানে জ্ঞানীগুলো লোক এবং সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে সমন্বয়ে এই মিনিস্ট্রিটি খোলা যেতে পারে এবং সেখানে অ্যাডভাইজার নিয়োগ করা যেতে পারে। ইউনিট সরকার যদি আবার এই পলিটিক্যাল পার্টিদের খপ্পরে পড়ে তাহলে রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয়। ইউনিট সরকারকে স্পষ্টভাবে বুঝতে হবে যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো ইনস্টিটিউশনালাইজড না। যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো ইনস্টিটিউশনালাইজড না, কাজে তারা কখনই চাবে না রাষ্ট্র সংস্কার হোক। কাজে ইউনিট সরকারকে বলিষ্ঠ এবং সাহসী ভূমিকা পালন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার যে রক্ত তারা দিয়েছে এই রক্তের ঋণ পরিশোধ করতে হবে। থ্যাংক ইউ।